আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ রুবেল মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর নন-টেক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স। আমি আজকে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টের একটি অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব, যেটা প্রথম অংশ আমি আলোচনা করেছিলাম। বিশ্বব্যাপী পরিবেশগত চ্যালেঞ্জ। আর প্রথম অংশ আলোচনা করেছিলাম পূর্বের ক্লাসে, তোমাদের হয়তো মনে আছে। আজকে আমি দ্বিতীয় অংশ আলোচনা করব। তোমরা হয়তো আগের ক্লাসটুকু ভালো করে পড়েছো এবং বুঝেছো, এবং বলেছিলাম যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে। যেহেতু এখনও কোনো প্রশ্ন আসেনি, নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝেছো এবং সেগুলো লিখে রাখবা, এবং পরবর্তী সময় আমি এগুলো ফিডব্যাক নেব প্রতিষ্ঠান চালু হলে। এই অধ্যায়ের দ্বিতীয় অংশে যা আছে তা হলো পর্যায়ক্রমিকভাবে আমি তোমাদের বলতেছি। এক নম্বর হচ্ছে ওজোন স্তর ধ্বংসকারী বস্তু বা গ্যাস। তারপর আছে ওজোন স্তর ক্ষয়ের কৌশল। তারপর আছে ওজোন স্তরের গুরুত্ব। তারপর আছে বিপজ্জনক বা ক্ষতিকর বর্জ্য। তারপর আছে রাসায়নিক কীটনাশক। তারপর তেজস্ক্রিয় দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগ। আমি পর্যায়ক্রমিকভাবে আলোচনা করার চেষ্টা করব, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। প্রথমে আছে ওজোন স্তর বা ওজোন লেয়ার। ওজোন বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান। এই গ্যাসটি নীলাভ বেগুনি মাছের আষ্টে গন্ধযুক্ত এবং বিষাক্ত গ্যাস। নিম্ন বায়ুমণ্ডলে ইহার উপস্থিতি স্বল্পমাত্রার হলেও ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 50 কিলোমিটার উপরে স্ট্র্যাটোস্ফিয়ারে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে 4টা স্তর আছে তার একটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন স্তরের ঘনত্ব সর্বাধিক এবং তা প্রায় 10 ppm। স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন পৃথিবীর চারপাশে ডিমের খোসের মতো আবরিত বা আবরণ সৃষ্টি করে রেখেছে। অর্থাৎ ডিমের ভিতরে যে নরম লিকুইড অংশটা থাকে তার উপরে যে শক্ত আবরণটা থাকে সেটা যেমন ডিমের ভিতরের অংশকে রক্ষা করে, ঠিক একই রকমভাবে ওজোন স্তর পৃথিবীটাকে সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি বা ক্ষতিকর রেগুলি আসে বা রশ্মিগুলি আসে সেইগুলিকে সে রক্ষা করে বা অ্যাবজর্ব করে রেখে দেয়। ওজোন স্তরের এই আবরণকে বলা হয় ওজোন স্তর। অক্ষীয় অঞ্চলে বায়ুতে ওজনের পরিমাণ 250 ডিইউ এবং মেরু অঞ্চলের বায়ুতে ওজনের পরিমাণ 450 ডিইউ। আমরা এখানে ওজোন স্তরের একটা চিত্র দেখলে আরও ক্লিয়ার হয়ে যাব। আমরা এখানে দেখি যে যেমন পাশে একটা ওজোন স্তরের চিত্র দেখানো যায়। এখানে দেখাচ্ছে যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক তার মাঝখানে এই যে একটা লেয়ার আছে 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, এই লেয়ারটাই হলো এখানে প্রচুর পরিমাণে অর্থাৎ ওজোন গ্যাস অবস্থিত। আর এই ওজোন গ্যাসের লেয়ারটা কি বলা হয় ওজোন স্তর, বা এটা ভূপৃষ্ঠের 20 থেকে 50 কিলোমিটার, তবে 30 থেকে 35 কিলোমিটারের ভিতরে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় এই স্তরটি। আমরা এখন দেখি ওজোন স্তরটা যে আছে সেটাকে ধ্বংস করে বা ক্ষতি করে বা নষ্ট করে বা ওজোন স্তরটাকে ক্ষয় করে সেই সকল গ্যাসগুলো কি কি আছে। এক নাম্বার আছে ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে আমরা সিএফসি বলি, সংক্ষেপে বলি সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। তারপর আছে নাইট্রাস অক্সাইড। তারপর আছে মিথাইল ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, ব্রোমোক্লোরোমিথেন,
হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, মিথাইল ব্রোমাইড, হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন। এইগুলি হচ্ছে ওজোন স্তর ক্ষয় করার জন্য বা ক্ষয়ের জন্য দায়ী গ্যাসসমূহ। আমরা কিভাবে ওজোন স্তর ক্ষয় হয় তার একটি বিক্রিয়া দেখানোর চেষ্টা করব তোমাদের। তার আগে আমরা একটু দেখে নিই কীভাবে হয় তার বিক্রিয়াগুলি। যেমন এখানে দেওয়া আছে ওজোন স্তর ক্ষয়ে সিএফসির ভূমিকা। ওজোন স্তর ক্ষয়ে সিএফসির ভূমিকা এইরকমভাবে ওজোন স্তর ক্ষয়ে নাইট্রোজেনের অক্সাইডের ভূমিকা আছে এবং অন্যান্য যে গ্যাসগুলির নাম বলছিলাম সেগুলি সবার আছে, কিন্তু আমি একটা উদাহরণ হিসাবে একটা ভূমিকা আলোচনা করি। যেমন মানব সৃষ্টি সিএফসি গ্যাস আল্ট্রাভায়োলেট রে, যেটা আমরা ইউভি রে বলি, প্রভাবে বিয়োজিত হয়ে ক্লোরিন রেডিক্যাল বা মূলক উৎপন্ন করে। এই মুক্ত ক্লোরিন পরমাণু ওজোন স্তরের সাথে, অর্থাৎ ওজোন স্তরে যে অক্সিজেন আছে ওজনের সাথে যুক্ত হয়ে মুক্ত ক্লোরো মনো অক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। আবার মুক্ত ক্লোরিন অক্সাইড পরমাণু পারমাণবিক অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন মূলক উৎপন্ন করে এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এই যে বিক্রিয়ার ফলে ওজনের একটি অণু নষ্ট হলো, ফলে এইভাবে ওজোন স্তরটা কি হয়, ক্ষয় হয়। নিচে একটি বিক্রিয়া দ্বারা সেটা খুব সহজে আরও বোঝা যাবে। এই যে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে যে সিএফসি, যেটা আমরা ক্লোরোফ্লোরোকার্বন বলি, এটা কি হলো, আল্ট্রাভায়োলেট রের উপস্থিতিতে ভেঙে গেল, একটা ক্লোরিন রেডিক্যাল তৈরি করলো। এই রেডিক্যাল পরবর্তী সময়ে ওজনের সাথে বিক্রিয়া করে একটা অক্সিজেন পরমাণু তৈরি হয়েছে। মেইন বিক্রিয়াটা হচ্ছে এই জায়গায়। এখানে দেখা যাচ্ছে কি একটা ওজনের অণু নষ্ট হয়ে যাচ্ছে, ফলে ওজোন স্তর থেকে এরকমভাবে ধারাবাহিকভাবে এই বিক্রিয়াটা চলতেছে এবং প্রতি বিক্রিয়া একটা করে ওজনের অণু নষ্ট হচ্ছে। ফলে একটা নির্দিষ্ট এলাকায় যখন বারবার এই বিক্রিয়াটি ঘটতে থাকে তখন এই বিক্রিয়ার ফলে ওজোন স্তরে যে গর্ত তৈরি হয় তাকে বলে ওজোন হোল বলা হয়। ওজোন গর্ত বা ওজোন হোল বলা হয়। আমরা দুইটা ছবির মাধ্যমে এটা দেখার চেষ্টা করব যে এই যে উপরে যে বিক্রিয়াটা দেখছিলাম সেই বিক্রিয়ার ফলে যে ওজনের হোল বা গর্ত তৈরি হয় তার চিত্র এখানে। এই যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটা, এই এখানে তিনটা তীরের মধ্যে দিয়ে এখানে দেখানো হচ্ছে, এইটা হলো ওজোন লেয়ার। আর এই যে অংশটা দেখা যাচ্ছে এটা হলো ওজোন গর্ত বা ওজোন হোল। এটা আরও ক্লিয়ার হবে আরেকটা ছবিতে দেখলে। যেমন এখানে দেখা যাচ্ছে এই জায়গাটা হলো ওজোন গর্ত, এটা হলো ওজোন গর্ত, এইগুলো হলো ওজোন গর্ত। ফলে কি হচ্ছে, সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে ফিরে আসতেছে বা চলে আসতেছে। ফলে আমাদের বিভিন্ন ক্ষতিকর রে যেগুলো আছে, সূর্যের অতিবেগুনি রশ্মি, গামা রে, বিটা রে যেগুলো আছে, সরাসরি ওজোন স্তর এইগুলিকে 99% অ্যাবজর্ব করে রাখতে পারে। বাকি 1% সূর্যের আলো আমাকে দেয়, কিন্তু যখনই গর্ত তৈরি হয় তখন এটা সরাসরি চলে আসতেছে পৃথিবীতে। আমরা ওজোন স্তরের গুরুত্বটা দেখি। ওজোন স্তরের গুরুত্ব, ওজোন স্তর হলো পৃথিবীর ন্যাচারাল সানস্ক্রিনার, অর্থাৎ সূর্য থেকে যতগুলি ক্ষতিকর রে আসে সবগুলি ওজোন স্তর কী করে, সেভ করে রেখে দেয়। অর্থাৎ সূর্য হতে বিকিরিত ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি শতকরা 99% শোষণ করে নিরাপদ মাত্রা প্রাণবন্ত জলমলে পরিশুদ্ধ সূর্যের আলো পৃথিবীকে উপহার দেয়। এছাড়া সূর্যের কিরণের অধিকাংশ ওজোন স্তর শোষণ করে পৃথিবীকে উত্তপ্ত হতে দেয় না এবং পৃথিবী হতে নির্গত সকল শব্দকে প্রতিফলিত করে ওজোন স্তর। ফলে ক্ষয়প্রাপ্ত হলে ওজোন স্তরের ঘনমাত্রা হ্রাস পেলে তখন সূর্য থেকে অধিক পরিমাণে বিকিরিত ইউভি বা আল্ট্রাভায়োলেট রে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। দেখা গেছে যে ওজোন স্তরের ঘনমাত্রায় 1% যদি হ্রাস পায় তাহলে ভূপৃষ্ঠে ইউভির পরিমাণ 2% বেড়ে যায়। আর এই মাত্রা 10% ছাড়ালে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাবে, যা মানুষের চামড়ার ক্যান্সার হবে এবং সামুদ্রিক জীবের যে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। আবার কোথাও ওজোন স্তরের ছিদ্র দেখা দিলে ওজোন গ্যাস ভূপৃষ্ঠে পৌঁছতে পারে, যা মানব এবং প্রাণীকুলের জন্য বিরাট হুমকি স্বরূপ। আর এজন্য ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হলে একটা ভীষণ উদ্বেগের বিষয় হয়েছে। ওজোন স্তরে যে ক্ষয়প্রাপ্ত হয় সেটা একটা ভীষণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ছাত্ররা তোমরা হয়তো মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব বিপজ্জনক বা ক্ষতিকর বর্জ্য। উদ্ভিদ ও প্রাণীর জীবের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থকে বিপজ্জনক বা ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ বর্জ্য বলা হয়। ঝুঁকিপূর্ণ বর্জ্য যেমন আছে ভারী ধাতুর মধ্যে লেড, আর্সেনিক, সীসা। তেজস্ক্রিয়ের মধ্যে আছে ইউরেনিয়াম, থোরিয়াম এগুলি। পেট্রোলিয়ামের মধ্যে গ্রিস, তেল, গ্যাসোলিন। অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর রাসায়নিক কীটনাশকের মধ্যে ক্যাপটান, ফুরাডন, ডিডিটি ইত্যাদি। পলিমার পদার্থের মধ্যে আছে পলিইথিন, প্লাস্টিক, টায়ার। নিচে একটা ছবি দিলে আরও তোমরা সহজে বুঝতে পারবে। এই যে এখানে আছে যত প্লাস্টিক এবং ডিজেল এবং পেইন্ট সবগুলি হচ্ছে ক্ষতিকর। এবং আরও কিছু ছবি দিলে হয়তো তোমরা আরও ক্লিয়ার হবে। এই যে এগুলো হচ্ছে রাসায়নিক অ্যাসিড জাতীয় এবং পেট্রোলিয়াম জাতীয় যে পদার্থগুলি আছে এখানে দেখানো হয়েছে ক্ষতিকর পদার্থ। এছাড়া দেখানো হয়েছে প্লাস্টিক জাতীয় যে পদার্থগুলি আছে সেইগুলিকে এখনও দেখানো হয়েছে, কারণ এগুলো সহজে ডিসপোজাল হয় না বা অনেক আছে ডিসপোজালই হয় না, মাটিতে বছরের পর বছর জমা থাকে, এই জন্য এদিকে ক্ষতিকর ওয়েস্ট বলা হয়। রাসায়নিক কীটনাশক। রাসায়নিক কীটনাশক যে সকল রাসায়নিক পদার্থ ফসলকে যে কোনো কীটপতঙ্গ, ছত্রাক, ব্যাকটেরিয়া, মাকড়সা, আগাছা অথবা যে কোনো প্রকার জলজ বা স্থলজ উদ্ভিদ, প্রাণীর জীব বা অন্য কোনো ক্ষুদ্র অণুজীব প্রভৃতির প্রতিরোধ করে বা বিতাড়িত করে বা বিনাশ করে তাদেরকে রাসায়নিক কীটনাশক বলা হয়। যেমন ডায়াজিন, ক্যাপটান, ডিডিটি, রস্টার, অ্যাক্রোলিন এগুলি হচ্ছে রাসায়নিক কীটনাশক। এই কীটনাশকে রাসায়নিক কীটনাশককে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন এদের প্রকৃতির উপরে ভাগ করা হয়েছে, ভিত্তি করে ভাগ করা হয়েছে, এবং কীটনাশক ক্রিয়ার ধরন অর্থাৎ কীভাবে ক্রিয়া করে তার ধরন অনুযায়ী ভাগ করা হয়েছে। আবার ভাগ করা হয়েছে কীটনাশকের রাসায়নিক গঠন অনুযায়ী এদের ভাগ করা হয়েছে। তেজস্ক্রিয় দূষণ। তার আগে আমরা দেখব তেজস্ক্রিয়তা আসলে কি, তেজস্ক্রিয় দূষণটা কি সেটাকে দেখব। যেমন এখানে দেওয়া আছে কোনো পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে অবিরাম দ্বারা তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় তেজস্ক্রিয়তা। অর্থাৎ কোনো একটা বস্তু হতে বা পদার্থ হতে যদি স্বতঃস্ফূর্তভাবে আপনি তেজস্ক্রিয় রে যেমন আলফা, বিটা, গামা এরকম রে যদি বের হয় সেটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থের অসতর্ক ব্যবহার বা কৃত্রিম উপায়ে তেজস্ক্রিয়তা পদার্থের অসতর্ক উৎপাদন এবং ব্যবহারের সময় তেজস্ক্রিয় রশ্মি বিকিরণজনিত কারণে উদ্ভিদ এবং প্রাণীর জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখন এই দূষণকে বলে তেজস্ক্রিয় দূষণ। তেজস্ক্রিয় দূষণগুলো হচ্ছে যে এটা প্রাকৃতিকভাবেও হতে পারে। উৎসগুলি আমরা দেখি তেজস্ক্রিয় দূষণের উৎস। তেজস্ক্রিয় দূষণের দুই ধরনের উৎস হতে থাকে। একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় উৎস, যেমন সূর্য থেকে আগত কসমিক রে, মাটির তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, খাদ্যশস্য বা জলে অবস্থিত থাকে পটাশিয়াম, কার্বন, রেডিয়াম এগুলো। কৃত্রিম উৎস কী কী আছে? চিকিৎসা বিজ্ঞানে এক্স-রে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় নিয়ে যায়। নিউক্লিয়ার সমরাস্ত্র তৈরির পরীক্ষা নিরীক্ষার ফলে হইতেছে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের শক্তিমাত্রা দেখানোর জন্য নিউক্লিয়ার যে স্থাপনাগুলি করা হচ্ছে প্রচুর পরিমাণ তেজস্ক্রিয় নির্গত হয়। শিল্প কারখানার নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে তেজস্ক্রিয়তা নির্গত হয়। ছাত্রছাত্রীরা আমি চেষ্টা করেছি তোমাদেরকে সহজে এবং অল্প সময়ে বোঝানোর জন্য। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন বা কোনো সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয়, তোমরা আমাদের সাথে বা আমার সাথে যোগাযোগ করলে বা কন্ট্যাক্ট করলে আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ডিটেলস বুঝিয়ে দিতে। তোমরা বাড়িতে যেহেতু আসো, নিরাপদে আছো এবং সরকারের নিয়ম কানুন বেঁধে নিরাপদে থাকো এটি আশা করি। আর বাড়িতে বসে বসে এই ক্লাসটা দেখবা এবং পড়বা। পড়ার শেষে বাড়িতে বসে 3টা অ্যাসাইনমেন্ট রেডি করবে। এক, ওজোন স্তরে ক্ষয়ের কৌশল, এটা একদম ডিটেলস লিখবা কমপক্ষে 3 বার। আর এটা হচ্ছে ওজোন স্তরের গুরুত্ব এবং ওজোন স্তরের ক্ষয়ের প্রভাব, কারণ পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হলো এই ওজোন স্তর। তোমরা এই 3টা কোশ্চেন অ্যাসাইনমেন্ট আকারে লিখে রাখবা, পরবর্তী সময় আমাকে জমা দেবে। তোমরা
পরিবারের সাথে নিরাপদে থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকলে দেশ ভালো থাকবে, মানুষ বাঁচলে দেশ বাঁচবে। এই স্লোগান নিয়ে তোমরা সবাই নিরাপদে থাকো এবং অন্যকে নিরাপদে থাকার জন্য পরামর্শ দাও। এই বলে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ।